হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের র্যাপিড ফায়ার সিরিজের পার্ট 2 কভার করব এই ভিডিওতে। তো এই ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য, রেজাল্ট ভালো হবেই হবে। আজকে সমস্ত কোশ্চেন আছে আলো থেকে। নিচের কোন পদার্থটি দিয়ে লেন্স তৈরি করা যায় না? একদম ইজি, কাদা দিয়ে যাবে না, কারণ কাদা হচ্ছে অস্বচ্ছ পদার্থ। অস্বচ্ছ পদার্থ দিয়ে লেন্স বানানো যায় না। আয়না থেকে দূরত্ব যাই হোক না কেন, কোনো আয়নাই প্রতিবিম্ব সর্বদা সোজা হয়, তাহলে আয়নাটি কেমন আয়না? মনে রাখবে, যদি আয়নাটি সমতল এবং উত্তল হয় তাহলে প্রতিবিম্ব অলওয়েজ সোজা হবে। সমতল দর্পণ মানে বাড়িতে আমরা যে আয়না দেখি। তুমি কি কখনো এইভাবে দাঁড়িয়ে নিজেকে উল্টো দেখো? দেখো না। পিছিয়ে গেলেও তুমি সোজা, এগিয়ে গেলেও তুমি সোজা। তাহলে সমতলে তো হবেই হবে, আবার উত্তলেও হবে, কিন্তু অবতলে হবে না। অবতলে যদি তুমি ফোকাসের বাইরে বস্তু রাখো, যদি তুমি ফোকাসের বাইরে বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কিন্তু উল্টো হবে। তাহলে অবতলের ক্ষেত্রে উল্টো হয়, আবার সোজাও হয়, কিন্তু সমতল এবং উত্তলের ক্ষেত্রে সবসময় সোজাই হবে। প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় আলোকরশ্মির চ্যুতি নিচের কোনটির উপর নির্ভর করে না? দেখো, চ্যুতির মান কি? I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে I1-এর ওপর নির্ভর করছে, মানে আপতন কোণের ওপর নির্ভর তো করবে ভাই। ঠিক আছে, প্রিজমের উপাদানের ওপরও নির্ভর করে। উপাদান যদি বেশি হয় তাহলে বেশি আলো বেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আলোর বর্ণের ওপরও নির্ভর করে, কারণ তোমরা জানো যে বেগুনি বর্ণের চ্যুতি বেশি হয় এবং লাল বর্ণের চ্যুতি কম হয়। তাহলে প্রিজমের আকারের ওপর নির্ভর করে না, প্রিজমের আকারের ওপর নির্ভর করে না। চ্যুতি নির্ভর করে আপতন কোণ, প্রতিসারাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর, কিন্তু প্রিজমের আকারের ওপর নয়। অপসারী দর্পণ বলা হয় কোনটিকে? অপসারী বলা হয় উত্তল দর্পণকে। কেন? এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ। এই উত্তল দর্পণে তুমি যদি আলো ফেলো, কি হবে না, ওই দিকে পালিয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি পালিয়ে যায় আলো এসে, তাহলে সেটা কি হলো? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলো। তাহলে অবতল দর্পণ হচ্ছে অপসারী দর্পণ। উত্তল দর্পণ হচ্ছে অপসারী দর্পণ। ঠিক আছে, কারণ উত্তল দর্পণ আলোক রশ্মিকে ছড়িয়ে দেয়। কিন্তু যখন তুমি যদি অবতল দর্পণের কথা দেখো, অবতল দর্পণে কিন্তু ঘটনাটা তা করে না। অবতল দর্পণে আলো আসে, আলো আসার পরে কি হয় না, প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হয়। তাহলে এইটা অভিসারী, এইটা অপসারী। তাহলে অবতল অভিসারী আর উত্তল দর্পণ অপসারী। তারপরে একটি আদর্শ সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? দেখো, সমতল দর্পণের কি কোনো কার্ভনেস থাকে? থাকে না। সমতল দর্পণ তো এইরকম, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ কত হবে? এর বক্রতা ব্যাসার্ধ হবে অসীম, মনে রাখবে। দেখো, এক্সট্রা ইনফরমেশন কী দেওয়া আছে? সমতল দর্পণকে অসীম ব্যাসার্ধের গোলীয় দর্পণ অংশ হিসাবে ধরা হয়। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলকে কোন দর্পণ? মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলকে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে, আর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, গাড়ির হেডলাইটে যে অবতল দর্পণ ব্যবহার করা হয় তার শেপ কেমন? তার শেপ হচ্ছে অধিবৃত্তাকার, দর্পণটা ঠিক এই রকম, তাই না? ওকে, উত্তল দর্পণ বেশি এলাকা আলোকিত করতে সাহায্য করে, তাই স্ট্রিট লাইটে ব্যবহার করা হয়। একটি গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র বরাবর আপতিত আলোকরশ্মির প্রতিফলন কোন পথ দিয়ে যায়? মনে রাখবে, গোলীয় দর্পণের যদি আমরা বক্রতা কেন্দ্র বরাবর আলো ফেলি, মনে করো এইটা বক্রতা কেন্দ্র, তো এই দিক বরাবর আমি যদি একটা আলোকে ফেলি, তো যেই দিকে যায় সেই দিকেই আসে, মনে রাখবে। তাহলে কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই কিন্তু যাবে। বক্রতা কেন্দ্র বরাবর আসা রশ্মি দর্পণের ওপর লম্বভাবে আপতিত হয়, তাই একই পথে ফিরে যায়। কারণ আমরা বলেছিলাম, আমরা যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে, আগের ক্লাসেও আমি এটা আগের ক্লাসে বলিনি, আগে লাইটের একটা যখন ক্লাস নিয়েছিলাম তখন এটা বলেছিলাম, দেখবে যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যখন আলো যাবে সেইটা কিন্তু লম্ব আপতন, আর লম্ব আপতন হলে আলো যেদিকে যায় সেই দিকেই আবার ফিরে আসে। বোঝা গেল? শূন্যস্থানে আলোর বেগ এত হলে কাঁচে আলোর বেগ কত হবে? মোস্ট ভাইটাল কোয়েশ্চেন। এখানে সলিউশন করা আছে, কিন্তু আমি সলিউশনটা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে, মিউ ইকুয়াল টু c/v, এইটা পুরোপুরি মুখস্থ করে নেবে। মিউটা কি? প্রতিসরাঙ্ক। ঠিক আছে, যেটা বলে দিয়েছে মিউ ইকুয়াল টু 1.5, বেশ। সমান সি কি? সি হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ, মানে বায়ু মাধ্যমে আলো কত দৌড়ে যায় সেইটা। তাহলে 3 × 10⁸। এবার আমি চলে গেছি কাঁচ মাধ্যমে, তাহলে কাঁচ মাধ্যমে বেগ কত হবে? 1.5 × 3, তাহলে ভি সমান কত পেলে? ভি সমান পেলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। আশা করি ক্লিয়ার। এবার নেক্সট কোশ্চেনে যাব। বলছে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10, তার মানে এইটা যদি এফ হয় তাহলে এই এফ থেকে এইটুকু দূরত্ব হচ্ছে গিয়ে 10। তুমি বস্তুটাকে রেখেছো 30 সেন্টিমিটার দূরে, তার মানে ঠিক এই জায়গায় বস্তু রেখেছো। বোঝা গেল? তাহলে তুমি বস্তুকে রেখেছো কোথায়? বস্তুকে রেখেছো ফোকাসের পেছনে।
শুধুমাত্র ফোকাসের পিছনে নয়, 10 যদি ফোকাস হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 20, আর তুমি রেখেছো কোথায়? 30-এ। তার মানে তুমি ফোকাসের পেছনে তো রেখেছোই, আবার বক্রতা কেন্দ্রের পেছনেও রেখেছো। তাহলে যদি বক্রতা কেন্দ্রের পেছনে বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব হবে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। আর প্রতিবিম্বটা আমি কেমন এঁকেছি? উল্টানো এবং ছোট। ঠিক আছে, সৎ, ক্ষুদ্র এবং অবশিষ্ট। সৎ কেন হবে? কারণ হচ্ছে আলো এসে এখানে কিন্তু মিলিত হবে। ঠিক আছে, আর একটা আলো কোন দিকে যাবে? আর একটা কিন্তু আমাকে এখানে তো ছবিটা একদম স্কেল দিয়ে আঁকিনি, আর একটা আলো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে আবার এইখানে মিলিত হবে। ছবিটা যদি খুব ভালো করে আমি এঁকে দিই তাহলে দেখো কী হবে। ছবিটা তোমরা এঁকে প্র্যাকটিসও করে রাখবে অবশ্যই। ঠিক আছে, প্রথমে নামগুলো দেবে না, আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যারা অফলাইন ব্যাচে পড়ো তারা জানো যে নামগুলো কিন্তু তোমরা দেবে না। প্রথমে কি করবে? ছবিটাকে এঁকে নেবে। এইটা হচ্ছে বস্তু, তাহলে আলো গেল ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে এলো, আর একটা এই দিকে যাবে, তাহলে যেদিকে যাবে সেই দিকেই আসবে, কারণ এটা সি আর এইটা এফ, তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব হবে কেমন? ছোট। এখানে আমি আর একটু বেশি ছোটো এঁকে ফেলেছি। ঠিক আছে, এখানে আমি একটু বেশি ছোটো এঁকে ফেলেছি, এটা আরও ভালো করে আঁকা যেত, একদম পারফেক্টলি আঁকছি যখন, চাপের কোনো কারণ নাই। দেখো আলো গেল, বেশ এইদিকে বেরিয়ে এলো, ভালো কথা। আর একটা রে এইদিকে গেল, এইদিকে গেল, এইদিকে ফিরে এলো, এইদিকে গেল, এইদিকে এলো, তাহলে এইটা হচ্ছে প্রতিবিম্ব। দেখো এবার হবে, এবার তুমি নামকরণটা করো। এইটা এফ, এইটা সি, তাহলে তুমি যদি সি এর পেছনে বস্তু রাখো তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? এফ আর সি এর মাঝে হবে। কোথায় হবে? এফ আর সি এর মাঝে হবে বন্ধু, বুঝতে পেরেছ? ওকে, তারপরের কোশ্চেন, অবতল দর্পণের, আচ্ছা এটা মুছে দিলাম, হ্যাঁ। অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ এবং বস্তু দূরত্ব ইউ হলে কোথায় বস্তু রাখলে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে? খুব ভালো কোশ্চেন করেছে। বলছে যে ফোকাস দৈর্ঘ্য এফ, বস্তু দূরত্ব ইউ, আমি অবতল দর্পণে কখন অসৎ বিম্ব পাই? যখন ইউ হয় ফোকাসের থেকে ছোট। ঠিক আছে, একটু আগেই বলেছি, যদি এরকম জায়গায় কোনো বস্তু অবস্থিত হয়, এইটা মনে করো মেরু আর এইটা মনে করো ফোকাস, তো ফোকাস আর মেরুর মাঝে বস্তু থাকলে প্রতিবিম্ব এইখানে হবে, আর প্রতিবিম্বটা হবে অসৎ। অসৎ মানে কি? রেগুলো সত্যি করে মিলবে না, পেছনের দিকে বাড়িয়ে মেলাতে হবে। তাহলে উত্তর হয়ে গেল, যখন ইউ লেস দেন এফ হবে তখন ঘটনাটা ঘটবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে অসীমে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে কোথায় গঠিত হলে এফের মান হবে? ব্যাপারটা তো বুঝলাম না, এক মিনিট। আচ্ছা, এখানে একটু সেন্টেন্সের স্ট্রাকচারের প্রবলেম আছে। কোয়েশ্চেনটা এরকম বলতে চাইছে যে অসীমে একটা বস্তু আছে, অবতল দর্পণে প্রতিফলন হয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? প্রতিবিম্ব হবে এফে। তোমরা তো জানো যদি কোনো বস্তু অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে। অসীম থেকে আলোকরশ্মি যদি আসে না তাহলে একদম সোজা চলে আসবে, তাহলে এইখানে আসার পরে প্রতিফলনের পর কোথায় মিলিত হবে? প্রধান অক্ষের উপরে এই বিন্দুতে মিলিত হবে। বুঝতে পেরেছ? ব্যাস মিলে গেল। আচ্ছা, নিচের কোন লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থান করে? উত্তল আবতল। এই উত্তল আবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র থাকে লেন্সের বাইরে। ঠিক আছে, নেক্সট, নীল কাঁচের মধ্যে দিয়ে একটা লাল রঙের ফুলকে কেমন দেখবে? কালো দেখব। এইটা একটা নীল কাঁচ আর এইটা মনে করো একটা লাল কাঁচ, তো যখন লাল কাঁচটা না হয় লাল রঙেরই নিই, চাপ কী আছে? চাপের কোনো কারণ নাই। ঠিক আছে, দেখো এবার তুমি মনে করো এইখানে চোখ রেখেছো, সূর্যের আলো এলো, সূর্যের আলোতে 7টা রঙ আছে, যখনই সূর্যের আলো আসবে তখন এই কাঁচটা তো নীল কাঁচ, ও শুধুমাত্র কিন্তু নীল আলোকেই অ্যালাউ করবে, বাকি সবাইকে বাদ দিয়ে দেবে। তাহলে নীল আলোকে যখন অ্যালাউ করলো শুধুমাত্র এইখানে নীল আলো এলো, তারপরে লাল কাঁচ আছে, লাল কাঁচ শুধুমাত্র লাল আলোকে অ্যালাউ করে, কিন্তু লাল আলো তো আর নেই, লাল আলোকে তো এখানেই বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র নীল আলোকে অ্যালাউ করেছে। তাহলে এখানে তো লাল আলো নেই, তাহলে লাল আলো যদি না থাকে তাহলে আমার চোখে কোনো আলো আসবে? কোনো আলোই আমার চোখ পর্যন্ত পৌঁছাবে না, তাহলে আমি কেমন দেখব? কালো দেখব। একটা কথা মনে রাখবে, যে রঙের কাঁচ ও শুধু সেই আলোকেই অ্যালাউ করে। একটি স্বাভাবিক চোখের নিকটবিন্দু এবং দূরবিন্দু কত? নিকটবিন্দু হচ্ছে 25 আর দূরবিন্দু হচ্ছে অসীম। খুব ইম্পর্টেন্ট। এক ছাত্র 5 মিটার দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তার চোখের ত্রুটির ধরন কীরকম? দেখো তার মানে কি, সে 5 মিটার দূরে দেখতে পায় না, 5 মিটারটা কিন্তু কম নয়, 5 মিটার কিন্তু অনেকটা। ঠিক আছে, 5 মিটার কিন্তু অনেকটা, তাহলে ও কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস পাচ্ছে না, তার মানে এটা স্বল্প দৃষ্টি ত্রুটি বা হ্রস্ব দৃষ্টি ত্রুটি আছে। হ্রস্ব দৃষ্টি বা স্বল্প দৃষ্টি ত্রুটি দূর করতে কোন লেন্স ব্যবহার করব? অবতল লেন্স ব্যবহার করব। ঠিক আছে, ক্যামেরায় যে ধরনের লেন্স ব্যবহার করা হয় তা কী লেন্স? অভিসারী লেন্স বা উত্তল লেন্স।
আকাশ নীল দেখায় তার কারণ কি? আলোর বিক্ষেপণ। ঠিক আছে, আলোর বিক্ষেপণ। না, নীল আলো গোটা আকাশ জুড়ে ছড়িয়ে যায়, আর নীল আলোর প্রতি আমাদের চোখ খুব সংবেদনশীল, সেই জন্যই আমরা নীল দেখি আকাশ। ঠিক আছে, আর নীলের তরঙ্গদৈর্ঘ্য যেহেতু কম, তাই নীল ছড়িয়ে যায়। কোন ফর্মুলা অনুযায়ী? র্যালের বিক্ষেপণ সূত্র, আই ভ্যারিজাজ 1/λ⁴। ল্যামডা যার কম হবে, বিক্ষেপণ তার বেশি হবে। কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের যে অংশে গঠিত হয়, রেটিনাতে। কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় চোখের রেটিনাতে। শূন্যস্থান পূরণ করো। একটি উত্তল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্ব গঠন করে। আচ্ছা, এখানে শূন্যস্থানগুলো আমি দিয়ে নিই, ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি, শূন্যস্থানটা ছিল এইখানে। ঠিক আছে, একটা উত্তল দর্পণ কেমন প্রতিবিম্ব গঠন করে? সর্বদা অসৎ, সর্বদা অসৎ। কেমনভাবে প্রতিবিম্বটা গঠন করে একবার দেখিয়ে দেবো নাকি? তাহলে দেখে নাও তোমরা। এইটা হচ্ছে একটা উত্তল দর্পণ, আলো এলো, ঠিক আছে, আলো আসার পরে কি হয়? এই দিকে পালিয়ে যায়, বুঝে গেল? এবার এ তো মিলবে না, একে ডট 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 করে বাড়িয়ে দিলে, ঠিক আছে, এটা মনে করো বস্তু। এবার কি হয়? বক্রতা কেন্দ্রের সোজাসুজি আর একটা আলো যায়, যে গেল সে তো আবার ফিরে পালিয়ে আসে, তাহলে একে ডট 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 করে তোমাকে বাড়াতে হবে। এইটা বক্রতা কেন্দ্র সি, তাহলে যেখানে মিট করলো এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বটা অসৎ, সত্যি সত্যি মিলল না, আমি বাড়িয়ে দিয়ে মিলিয়ে দিলাম। এই দিকে এরকম দিতে হবে, এইটা যেদিকে থাকবে এই চিহ্নটা, তার উল্টো দিকটা হচ্ছে প্রতিফলক তল। একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণর উপর নির্ভর করে। এখানে ড্যাশটা ছিল এইখানে। একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক কার উপর নির্ভর করে? আলোর বর্ণের উপর। এইখানে ড্যাশ ছিল। একটা লাল ফুল সবুজ আলোয় কেমন দেখাবে? কালো দেখাবে। আকাশ নীল দেখায় কী কারণে? আলোর বিক্ষেপণের কারণে। মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়? রেটিনাতে। ব্যাস, মিলে গেল। ঠিক বা ভুল নির্দেশ করো। বলছে ড্রাইভারের আয়নায় উত্তল দর্পণ ব্যবহার করা হয়। একদম ঠিক, কারণ উত্তল দর্পণ কি করে? একটা বস্তুর প্রতিবিম্ব ছোট দেখায়, বুঝতে পেরেছ? আর যদি মনে করো এই গাড়ির আয়নাতে উত্তল দর্পণ ব্যবহার না করে অবতল দর্পণ ব্যবহার করা হতো, তাহলে একটা সাইকেল যখন পাশ দিয়ে আসতো না, ওই সাইকেলটাতেই গোটা ওই আয়নাটা নিয়ে নিত। তাহলে পেছনে লরি আসছে না বাস আসছে, একটা বাইক ড্রাইভার বা একটা গাড়ির ড্রাইভার সে কিন্তু দেখতে পেতো না, একটা জিনিসই জায়গা খেয়ে নিত যদি অবতল দর্পণ ব্যবহার করা হতো। আর উত্তল কেন ব্যবহার করা হয়? কারণ উত্তল সব কিছুকে ছোটো দেখায়, তাহলে অনেকগুলো গাড়ি আসলেও আমি দেখতে পাবো। একটি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1-এর চেয়ে ছোট হতে পারে, ঠিক না ভুল? ভুল। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1-এর থেকে ছোট হতে পারে না, 1-ই হচ্ছে সব থেকে কম। সাদা আলো 7টি বর্ণের পটিকে বর্ণালী বলে, ঠিক। ফটোগ্রাফিক ক্যামেরায় অবতল লেন্স ব্যবহৃত হয়, ঠিক না ভুল? উত্তল ব্যবহার হয়, অবতল ব্যবহার হয় না, এটা ভুল। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক না ভুল? ভুল। মনে রাখবে, দীর্ঘ দৃষ্টিতে উত্তল লেন্স আর হ্রস্ব দৃষ্টিতে অবতল লেন্স। দীর্ঘ দৃষ্টিতে উত্তল, হ্রস্ব দৃষ্টিতে অবতল। সমতল দর্পণে লম্ব প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? দেখো, এইটা যদি সমতল দর্পণ হয়, আলো যেদিকে এলো সেই দিকেই গেল, যেদিকে এলো সেই দিকেই গেল, এটা লম্ব আপতন। এখানে আপতন কোণ যেমন 0 ডিগ্রি হয়, তেমনি প্রতিফলন কোণও কিন্তু 0 ডিগ্রি হয়। বোঝা গেল? তুমি কিভাবে দর্পণের সামনে দাঁড়িয়ে আছো তার উপর নির্ভর করে না তোমার প্রতিবিম্ব সবসময় সোজা এবং ছোট হয়। দর্পণটির প্রকৃতি কী? মানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, বলছে তুমি কেমনভাবে দাঁড়িয়ে আছো তার উপর ডিপেন্ড করবে না যে তোমার প্রতিবিম্বটা সোজা হবে না ছোট হবে। তাহলে সেটা কেমন দর্পণ? উত্তল দর্পণ। কারণ তুমি যেখানেই দাঁড়াও না কেন, উত্তল দর্পণ কিন্তু তোমার প্রতিবিম্ব সবসময় সোজা এবং ছোট তৈরি করবে। বোঝা গেল কি বললাম? কিন্তু অবতল দর্পণ তা করবে না। তুমি যদি অবতল দর্পণের খুব কাছে চলে আসো, এটা যদি অবতল দর্পণ হয়, তুমি খুব কাছে দাঁড়িয়ে পড়লে প্রতিবিম্ব এইখানে হয়ে যাবে, তুমি খুব দূরে সরে গেলে প্রতিবিম্ব এইখানে হয়ে যাবে, মানে তুমি উল্টে যাবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে তা কিন্তু হয় না, যেখানেই দাঁড়াও না কেন প্রতিবিম্ব সবসময় ছোট এবং সোজা হবে। দর্পণের বক্রতা কেন্দ্রের সংজ্ঞা দাও। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। মনে রাখবে। পরের প্রশ্ন, গোলীয় দর্পণের মেরু কাকে বলে? দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে। তার মানে এইটা প্রতিফলক পৃষ্ঠ, এর যে মধ্যবিন্দু মানে এইটা হচ্ছে মেরু। আর এই দর্পণটা যে গোলকের অংশ, সেই গোলকের যে কেন্দ্র, সেইটা হচ্ছে বক্রতা কেন্দ্র। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? R=2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। দাড়ি কামানোর জন্য কোন ধরনের আয়না ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ তোমাকে আগেই বলেছি, আমি যদি অবতল দর্পণকে কোনো বস্তুর খুব কাছাকাছি ধরি,
তাহলে প্রতিবিম্বকে আমরা অনেক বড় দেখব। আর দাড়ি কামানোর সময় মুখটা কিন্তু বড় করে দেখার প্রয়োজন আছে, বা ডেন্টিস্ট যখন দাঁতের চিকিৎসা করে তখনও কিন্তু দাঁতের ওই জায়গাটাকে বড় করে দেখার প্রয়োজন আছে, তখনও সে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করে থাকে। মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? শূন্যস্থানে আলোর বেগ এবং মাধ্যমে আলোর বেগের অনুপাতকে প্রতিসারাঙ্ক বলে। তার মানে মিউ ইকুয়াল টু c/v। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে আলোর বেগ এবং ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত তাকেই বলা হবে মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, লম্বভাবে থাকা দুটি মাধ্যমের বিভেদ তলে কোনো আলোকরশ্মি আপতিত হলে কি ঘটবে? মনে রাখবে, বলছে যে আলো যদি এই রকম করে সোজা পড়ে তাহলে কি হবে? সোজাই পালিয়ে আসবে। এই দিকটা মনে করো এয়ার আর এই দিকটা মনে করো কাঁচ, গ্লাস, তাহলে সোজা পড়লে কোনো প্রতিসরণ হয় না, সোজাই পালিয়ে যায়, মনে রাখতে হবে। কাঁচের ফলকের ওপর আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যে কত কোণ উৎপন্ন হয়? কাঁচের ফলকের ওপর যদি আলো পড়ে তাহলে আলো সমান্তরালভাবে বেরিয়ে যায়, কোনো কোণ উৎপন্ন হয় না, তাহলে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তোমাদের মনে আছে কিনা জানি না, এটা কাঁচের ফলক, ওই পেপার ওয়েটের মতো দেখতে, ট্রান্সপারেন্ট। তাহলে যদি আলো এইভাবে পড়ে না, কি হবে? এখান থেকে যাবে ও এইখানে, ঠিক আছে, এইখান থেকে আবার আমি এখানে অবিলম্বটা নিলাম, এরকম করে বেরিয়ে যাবে। তার মানে এইটা এইখান থেকে যদি আমি ডট 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 করে টানতাম তাহলে এইটা আর এইটা সমান্তরাল হতো। বুঝতে পেরেছ? তার মানে কোনো রকম চ্যুতি ঘটে না, কোনো রকম চ্যুতি ঘটে না। এই প্রমাণটা করবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মাধ্যমের প্রতিসারাঙ্কের সংজ্ঞা দাও। শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, একেই বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এই কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে যাবে, আমি আবারও বলছি, সব কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। লেন্সের আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে কী বলা হয়? ফোকাস দৈর্ঘ্য বলা হয়। আবার কি আলোক কেন্দ্র মানে কোনটা? আচ্ছা, এইগুলো আমি ইরেজ করে দিলাম, একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এটা মনে করো লেন্স, লেন্স বলেছে না, এটা হচ্ছে কি লেন্স। এই যে এটা হচ্ছে মনে করো উত্তল লেন্স। এই উত্তল লেন্সের আলোক কেন্দ্র কোনটা? এইটা হচ্ছে কি আলোক কেন্দ্র। তো আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস, প্রধান ফোকাস কোনটা? এইটা প্রধান ফোকাস। এদের মধ্যবর্তী দূরত্বই তো ভাই ফোকাস দৈর্ঘ্য এফ। ভাবার কি আছে, একদম ইজি। প্রিজম কাকে বলে? দুটি ত্রিভুজাকার ভিত্তি ও 3টি আয়তকার তল বিশিষ্ট স্বচ্ছ মাধ্যমকে প্রিজম বলে। তোমরা প্রিজম সবাই দেখেছো, বললে এটা লিখে দেবে। লেন্স কাকে বলে? দুটি গলীয় পৃষ্ঠ বা একটি গলীয় একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। দেখো, এইটা যেমন লেন্স হয়, কেউ যদি ভাবে যে এইটা লেন্স, এটাও তো হবে, এইটা সমতল এইটা উত্তল। কেউ যদি ভাবে এইটা লেন্স, তাহলেও তো হবে, একটা সমতল একটা অবতল। সবসময় যে দুটো গলীয় তলই হতে হবে তার কোনো মানে নাই। সেই জন্য বলছে একটি গলীয়, হ্যাঁ, বা দুটি গলীয় পৃষ্ঠ নিয়ে যদি একটা স্বচ্ছ মাধ্যম থাকে তাহলেই তাকে আমরা বলবো কি? তাকে বলবো লেন্স। আশা করি ক্লিয়ার। এবার দেখো, এইখান থেকে আমরা পরের ভিডিওতে কভার করব লেন্সের ক্ষমতা থেকে। তোমাদের জন্য প্রচুর কোশ্চেন নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট। এইগুলো দেখে গেলে পরীক্ষা ভালো হতে বাধ্য। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।